সংসদ হয়ে গেছে কোটিপতিদের ক্লাব। এই কোটি এমন একটা সংসদীয় সিস্টেমটা এমন একটা সিস্টেমে পরিণত হয়েছে যে এখানে কোটিপতি ছাড়া এখানে নির্বাচনে অংশগ্রহণ কেউ প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না, অংশগ্রহণ করা তো অনেক পরের ব্যাপার। দুর্নীতির জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা কুখ্যাতি আছে। তো আমি তো এর পার্ট হব না কখনো, কারণ জুলাই আমাদের জন্য সার্বজনীন, জুলাই আমাদের জন্য গর্বের জায়গা। আর জুলাইয়ে আমাদের জাবেদ, আমাদের আবু সাইদরা রক্ত দিয়েছে, তো তাদের সেই রক্তের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, আমাদের সম্মান আছে। শিক্ষা চিকিৎসা হলো মানুষের মৌলিক জায়গা, মৌলিক অধিকারের জায়গা। সেই মৌলিক অধিকারগুলো সবার আগে নিশ্চিত করতে চাই। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বেকার তৈরির কারখানা। নির্বাচনটা এক ধরনের ইনভেস্টমেন্ট তাদের জন্য, কারণ বড় বড় দলগুলো এখানে কোটি টাকার উপরে খরচ করে। এই মজদুরদের একত্রিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের জায়গা থেকে আমরা কৃষকদের কাছে যাচ্ছি, শ্রমিকদের কাছে যাচ্ছি, তাদেরকে আবার সংগঠিত করার চেষ্টা করছি, কারণ তাদের মাধ্যমে এই সমাজের বিপ্লব সম্ভব। দুনিয়ার মজদুর এক হও। আসসালামু আলাইকুম। বেঙ্গল প্রেসের ভোট নিয়ে প্রার্থীদের সঙ্গে যে কথোপকথন, সেটারই আজ প্রথম পর্বে আমরা এসেছি যশোর 3 আসনের সিপিবি সমর্থিত প্রার্থী জনাব রাশেদ খানের কাছে। তো জনাব রাশেদ খান আজকে এই মনোরম পরিবেশ, যশোরের ঐতিহ্যবাহী স্থান যশোর কালেক্টর ভবনের সামনে যে আপনি আমাদের সাথে কথা বলছেন এবং যশোরের যে সাধারণ মানুষ তাদের নিয়ে যে ভাবছেন, আসলে এইটা নিয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ। আসলে আমি যশোরেরই সন্তান, এই যশোরের মাটিতে আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, আমার শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই যশোর। যশোর মিউনিসিপাল প্রিপারেটরি স্কুলে আমার সেই স্কুল জীবন হাতে ঘুরি। তারপর সেখান থেকে এসএসসি পাস করে ডক্টর আব্দুল রাজ্জাক মিউনিসিপাল কলেজ, এবং এরপরে অ্যাডমিশন নেয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি। সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো এই যশোরে আমার যে জীবনকাল অতিবাহিত হয়েছে পুরোটা সময়, প্রায় অধিকাংশ সময় যশোরেই কেটেছে। তো যশোরের মানুষের সাথে আমাদের নিবিড় যোগাযোগ, আর এই যশোরের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা। তো এই যশোরের মানুষের ক্রাইসিস সম্পর্কে আমি কিছুটা অবগত, মানে সব ক্রাইসিস সম্পর্কে আমরা অবগত আছি, আমি অবগত আছি। তো সেই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা এই যশোরের প্রান্তিক শ্রেণীর মানুষের, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু করা। তো তারই ধারাবাহিকতায় আমার বিভিন্ন লড়াই সংগ্রাম এবং সর্বশেষ আমাদের এই যে ইলেকশনে আসা। 24শে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আপনি একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তো সেখান থেকে আসলে এনসিপিতে যোগদান করা, বা আসলে এখানে যোগদান না করে, ওখান থেকে ভোট না করে এই যে সিপিবি থেকে কাস্তে মার্কায় ভোট করা, আসলে এই সিদ্ধান্তটা কিসের জন্য আপনার নেওয়া লাগলো? আসলে নির্বাচনের আলাপে পরে আসি। প্রথমত এনসিপিতে কেন গেলাম না এই আলাপে। দেখেন, আমরা 24শে জুলাই গণ অভ্যুত্থান করেছি। জুলাই গণ অভ্যুত্থানের অনেক আগে থেকে শেখ হাসিনার সেই শাসন আমলে যত তাদের কালা কানুন গুলো ছিল, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ভিন্ন মতের দমন, এই ধরনের, তারপর দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই নিয়ে কিন্তু আমরা অসংখ্যবার রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদ করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের জুলাই 24শে গণ অভ্যুত্থান অংশ নেওয়া। তো এটা জুলাই গণ অভ্যুত্থান আমাদের মতো বামপন্থী রাজনীতিবিদ যারা ছিলাম, আমি ছাত্র ইউনিয়নের তৎকালীন আহ্বায়ক ছিলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। তো আমাদের কাছে জুলাই গণ অভ্যুত্থানটা ওই আন্দোলনের একটা ধারাবাহিক পার্ট মাত্র, এটা স্পেশাল কিছু না। তো জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন দেখেছি যে যখন নিপীড়নের মাত্রা, তৎকালীন সরকারি নিপীড়নের মাত্রা অসংখ্য রকম অস্বাভাবিক রকম বেড়ে গেছিল, তখন কিন্তু জনগণ এর সাথে কানেক্টিভিটি অনুভব করেছে, এবং সবাই কিন্তু যার যার জায়গায়, পেশাগত জায়গায় তারা সুবিধা বঞ্চিত ছিল, কিন্তু বৈষম্য ছিল। সেই বৈষম্য নিরসনের লক্ষ্যে আমাদের ব্যানারটার নাম হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমরা সফল হলাম, একটা দীর্ঘ কর্তৃত্ববাদী সরকারের যখন এই ছাত্র জনতা শ্রমিকের গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শাসকের পতন ঘটলো, তার পরবর্তীতে আন্দোলনের যে সুফল, সেই সুফল কিন্তু আমাদের দেশের সামগ্রিক যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, এমনকি শিক্ষার্থীরা সেই আন্দোলনের ফলাফল ঘরে তুলতে পারেনি। আপনি দেখেন, জুলাই গণ অভ্যুত্থান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার কোনোটাই মোটামুটি বাস্তবায়িত হয়নি। এখানে ছাত্ররা ছিলেন, ছাত্রদের নিয়ে এই শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি। গণ অভ্যুত্থানের আগে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ক্ষেত্রে জাতীয় বাজেটের মাত্র 1.67% ছিল। এইবার এই যেটা আমাদের টোটাল ইউনিসেফের তথ্য মতে মোট জাতীয় বাজেটের 6 থেকে 8% খরচ করা উচিত শিক্ষা ক্ষেত্রে,
সেখানে গণ অভ্যুত্থানের সরকার এই শিক্ষার্থীদের মাধ্যমে আসা সরকার সে আরো কমাই দিচ্ছে, মানে সে শিক্ষা ক্ষেত্রে বাজেটটা আরো কমাইছে। শ্রমিকরা এখানে জীবন দিচ্ছে সবচেয়ে বেশি। শ্রমিকদের ন্যূনতম মজুরি যে 30,000 টাকা করা দরকার ছিল দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, সেটা তারা করেনি। এমনকি শ্রম সংস্কার কমিশন পর্যন্ত করা হয়নি। এই গণ অভ্যুত্থানে নারীরা সবার আগে ছিল। নারীরা আমাদের এই তাদের সহযোদ্ধাদের সামনে যে দাঁড়াইছে, প্রোটেক্ট করেছে। কিন্তু নারী সংস্কার কমিশন হলেও সেটাকে বিভিন্ন মূল্যতন্ত্র চাপে কিংবা বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চাপে সেটাকে বাদ দেওয়া হয়েছে, এবং পাশাপাশি নারীদেরকে এখানে আদার করা হয়েছে। আমাদের মতো জুলাইয়ের বামপন্থীদেরকে সবার আগে আদার করা হয়েছে শাহবাগী বলে। তো বিভিন্ন কারণে আর এই জুলাই গণ অভ্যুত্থানের এই পুরো পুঁজিটা নিয়ে যাচ্ছিল এই তথাকথিত ছাত্র সমন্বয়ক যারা তারা এবং রাইটিস্ট গ্রুপগুলা। তো এরা যখন একটা কুক্ষিগত করার চেষ্টা করেছে, তখন সেটা আওয়ামী লীগ যেভাবে 71-কে কুক্ষিগত করেছে, নিজস্ব ন্যারেটিভ তৈরি করেছে, এরাও সেই নিজস্ব ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত ছিল। তো আমি তো এর পার্ট হব না কখনো, কারণ জুলাই আমাদের জন্য সার্বজনীন, জুলাই আমাদের জন্য গর্বের জায়গা। আর জুলাইয়ে আমাদের জাবেদ, আমাদের আবু সাইদরা রক্ত দিয়েছে, তো তাদের সেই রক্তের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, আমাদের সম্মান আছে। তো সেই সম্মানটা আমরা সারা জীবন ধরে রাখতে চাই, তাদের চেতনাটা আমরা সারা জীবন লালন করতে চাই। আচ্ছা, এই যে যশোর 3 আসন থেকে আপনি সিপিবি প্রার্থী, যদি আপনি যশোর 3 আসনের এমপি হন, তাহলে আপনি যশোরের কোন উন্নয়নটা সর্বপ্রথমে করতে চান? যশোরের মানুষের জীবন মানের উন্নয়ন। আসলে এখানে আমাদের যশোর যোগাযোগের দিক থেকে অনেক উন্নত। এখানে আমাদের কৃষি প্রধান একটা অঞ্চল, এই জায়গায় আমাদের মোট কৃষির একটা উল্লেখযোগ্য অংশ এখান থেকে, এই যশোর থেকেই রপ্তানি এই বিভিন্ন জায়গায় আমাদের সারা যশোরের জেলাগুলোতে যায়। মৎস্য চাষে যশোর চতুর্থ, ফুল চাষে এখানে যশোর একটা প্রোডাক্টিভ জেলা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যশোরের এই প্রোডাক্টিভ জায়গা হলো সেখানে ইনভেস্টমেন্ট নাই, আর দ্বিতীয়ত এখানে বেকার শ্রেণী বেশি, শিক্ষিতের হারটাও এখানে কম। তো এখানে একটা হসপিটাল নাই। হসপিটাল শুধু 250 শয্যা বিশিষ্ট একটা সরকারি হসপিটাল আছে, 500 শয্যা বিশিষ্ট হসপিটাল প্রস্তাবিত, সেটার কাজ চলছে। কিন্তু একজন আইন প্রণেতা হিসেবে সবার আগে আমি শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে বাজেটটা বরাদ্দ বেশি করতে চাই। তার জন্য আমি সংসদে লড়াই সংগ্রাম করতে চাই, কারণ শিক্ষা চিকিৎসা হলো মানুষের মৌলিক জায়গা, মৌলিক অধিকারের জায়গা। সেই মৌলিক অধিকারগুলো সবার আগে নিশ্চিত করতে চাই। আর পাশাপাশি এখানে কৃষকরা দীর্ঘদিন থেকে একটা সিন্ডিকেটের ভিতরে বন্দী। সেখানে সার বীজের একটা সংকট রয়েছে সিন্ডিকেটের ভিতরে, এবং কৃষক যখন তার উৎপাদিত ফসল সে বাজারে বিক্রি করতে যায়, তখন তার মধ্যস্বত্বভোগী ফড়িয়ার কবলে পড়ে। এই ফড়িয়ারা এই যশোরের যে সকল রাজনৈতিক বড় বড় দলগুলো ছিল, সেই দলগুলোর আন্ডারেই তারা সত্যসায় থাকে। তো এখানে এক দল থেকে আরেক দল ধরেন আসে, গণঅভ্যুত্থান হয়, এখানে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু কৃষকদের জীবনমানের কোনো উন্নয়ন ঘটে না, কারণ ওই ফড়িয়া শ্রেণী কিন্তু থেকেই যায় ওই রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায়। তো এই জায়গাগুলোতে আমরা তো আর ক্যাডার ভিত্তিক রাজনীতি করি না, তো সেই জায়গা থেকে আসলে আমরা সবার আগে এই জায়গায় এমপি হলে, আমি ক্ষমতায় আসলে সবার আগে এই মধ্যস্বত্বভোগী ফড়িয়া শ্রেণীটাকে আমি বিলুপ্ত করতে চাই বাজার থেকে। এবং পাশাপাশি আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি যেই 30,000 টাকা ন্যূনতম মজুরি কাঠামো করা, সেই জন্য সংসদে আমি সর্বোচ্চ লড়াইটুকু করতে চাই। কারণ বাংলাদেশে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সংখ্যায় প্রায় 70%-এর কাছাকাছি। আর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীদের এখানে সংকট আছে। এখানে আমাদের এই অঞ্চলটাতে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। যেমন আমি যদি বলি যে আমাদের 6,13,000 ভোটার, তার ভিতরে 2,32,000 তরুণ ভোটার, যাদের বয়স 18 থেকে 35 বছর। এদের একটা বড় ক্রাইসিসের জায়গা হলো এদের কর্মসংস্থানের সুযোগ কম, যার কারণে অধিকাংশ বেকার শ্রেণী এখানে আছে। তো আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বেকার তৈরির কারখানা। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমনকি টেকনিক্যাল কলেজগুলো থেকেও যখন স্টুডেন্টরা পাস করে বের হচ্ছে, সেখানে তারা ন্যূনতম তাদের যে কর্মসংস্থানের সেই সুযোগটা তারা পাচ্ছে না। এই জায়গায় বড় বড় ফ্যাক্টরিগুলো স্থাপন করতে হবে। আর আমাদের আইটি পার্ক হয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রকমের আমরা যদি এখানে ইনভেস্টরদের নিয়ে আসতে পারি, সেই হাইটেক জায়ান্ট গুলোকে নিয়ে আসতে পারি, তাহলে তারা তাদের মাধ্যমে এখানে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এবং পাশাপাশি আমাদের যে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে উদ্যোক্তা।
উদ্যোক্তা, সেই উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঋণ দিলে তাদের উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এন্টারপ্রেনার হিসেবে তারা তাদের নিজস্ব কর্মসংস্থানের জায়গাটা আরো উন্নত করতে পারবে, বেকারত্ব হ্রাস পাবে। জনাব রাশেদ খান, আমাদের জানা মতে আপনার জন্ম এবং আপনার বাসা খোলাডাঙ্গায়, যশোরে, এবং আপনি পড়াশোনা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে। তো এই যে যশোরের যে ঐতিহ্যবাহী একটা জায়গা এবং পড়াশোনার যে কেন্দ্রবিন্দু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনার নিজের বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপনি কি উন্নয়ন করবেন বা আপনার উন্নয়ন করার কি চিন্তা ভাবনা আছে? সুন্দর কথা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার জন্য একটা আবেগের জায়গা। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি রসায়ন বিভাগে। তো এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি এবং আবেগ জড়িয়ে আছে। দীর্ঘ 7 বছর আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রত্যেকটা কোনায় কোনায় আমার পদচারণা আছে। তো এই বিশ্ববিদ্যালয়ের সংকট সম্পর্কেও আমি কিছুটা অকিবহাল। আমাদের বিশ্ববিদ্যালয়টা গবেষণার দিক থেকে আমাদের বাংলাদেশের টপ র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে একটা, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আয়তনটা খুবই ছোট, মাত্র 35 একর। তো 35 একর থেকে এটাকে বাড়ানোর জন্য দীর্ঘদিন থেকে আলাপ চলে এসেছে, কিন্তু প্রতিশ্রুতির নামে প্রতিশ্রুতি হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আয়তন কখনো বাড়েনি। তো এই জায়গাটা সবার আগে কাজ করা প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের আয়তন সীমা বাড়ানো। পাশাপাশি আমাদের এই জায়গায় একটা বিশিষ্ট মতিউর রহমান এয়ার ট্রেনিং সেন্টার আছে। তো সেই জায়গায় যদি একটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খোলা যায়, তাহলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থিওরিটিক্যাল নলেজ গুলো এখান থেকে গ্যাদার করে আমরা ট্রেনিং সেন্টারে এখানে পাঠাতে পারবো। তো সেটা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করবে বলে আশা করি। আর পাশাপাশি এখানে আবাসন সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয় তো আমাদের সময় প্রায় 5000 স্টুডেন্ট ছিল, এখন সেটা প্রায় 8000-এর কাছাকাছি সম্ভবত। তো এটা বিপুল অংশের কিন্তু আবাসন সংকট রয়েছে। তো এখানে আবার আরো হল স্থাপন করা সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ে 22 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক আইডিয়াল মনে করা হয়, কিন্তু এখানে শিক্ষকদেরও একটা সংকট রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা কুখ্যাতি আছে। বিশেষ করে আমাদের এইখানে কিছু একটা সিন্ডিকেট চলে দীর্ঘদিন থেকে। তো এই সিন্ডিকেটও ভাঙতে হবে। এই ক্ষমতাসীন দল যায়, ক্ষমতাসীন দলরা আবার নতুন করে নতুন দল আসে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় না। এই সিন্ডিকেট ভাঙাটাও আমার একটা দায়িত্বের ভিতরে পড়বে। জনাব রাশেদ খান, যশোর 3 আসনের সব থেকে বড় যে সমস্যাটা আমরা জনগণের কাছ থেকে শুনে আসছি, যে যশোরের জলাবদ্ধতা এবং যশোরের যে ভৈরব নদ আছে এবং আরো ছোট কিছু নদ নদী আছে, এগুলোর যে খনন বা এগুলো যে ভরাট হয়ে গেছে, এই সমস্যাটা। তো এই যে জলাবদ্ধতার এই সমস্যাটা দূরীকরণে আসলে আপনার পরিকল্পনা কি আছে? যশোরে জলাবদ্ধতা সমস্যা প্রকট। এটা ভবদহ জলাবদ্ধতা আমাদের যশোরের দুঃখ বলা হয় এটাকে। আর ভবদহ সমস্যাটা আসলে প্রায় 43 বছরের ধরে এই জলাবদ্ধ সমস্যা চলে আসছে এবং এখানে অনেকগুলো সংকট আছে। যেমন হচ্ছে এখানে ঘের মালিকদের কারণে রিজার্ভার গুলা ওইখানে ফিল আপ থাকে পানিতে। কারণ বৃষ্টির পানি যখন আসে, এই শহরের পানি সব জায়গায় পানিতে ভবদ অঞ্চল নিচু এলাকায় জন্য এখানে জমা হয়। কিন্তু এই যে ঘের মালিকরা কি করে, সারা ঘেরের ভিতরে জলাবদ্ধতা থাকার কারণে তারা পানিতে মাছ চাষ করার কারণে এই যে বর্ষাকালের বর্ষা মৌসুমে সকল পানি যাওয়ার আর কোনো জায়গা থাকে না। আর নদীগুলো প্রশস্ত না, বিভিন্ন দখলদারিত্বের কারণে সেগুলা মৃতপ্রায় হয়ে আছে, যার কারণে প্রবাহটাও নষ্ট হয়। এই সবকিছু মিলায় এই জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরাতন। এজন্য এখানে টিআরএম করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, টাইডাল রিভার ম্যানেজমেন্ট। কিন্তু টিআরএম এই প্রকল্পটা দীর্ঘমেয়াদী হয়, এটার আসলে এই পক্ষে বিপক্ষে মতামত আছে, অনেক জনমত আছে, যার কারণে এই ঝামেলাটা হয়। টিআরএম আমরা এটা করতে গেলে মিনিমাম 8-10 বছর 15 বছর সময় লাগবে। অপরিকল্পিত এক ধরনের ইনভেস্টমেন্ট এখানে করা হয়েছে। এটাকে হরিলুটের একটা জায়গা বানানো হয়েছে। বিগত রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করেছে। প্রজেক্টের নামে প্রজেক্ট এসেছে, ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতায় কোনো আসলে কোনো লাভজনক সুফল তারা বয়ে আনতে পারেনি।
তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করার পরপরই আমরা চেষ্টা করেছিলাম যে ভবদহ সমস্যা নিরসনের জন্য কিছু করার। যদিও ভবদহ আন্দোলন পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নামে একটা কমিটি আছে, যারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করে এসেছে, তারা রক্ত ঝরাইছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। তো তাদের ধারাবাহিকতায় আমরা এই ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির সাথে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে আমরা মন্ত্রণালয়ে অনেকবার চিঠি দিয়েছি। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা উনি এসেছিলেন একাধিকবার, এসে এখানে সমস্যা নিরসনের জন্য 5টা নদী খননের তিনি একটা প্রজেক্ট পাস করেছেন, যেটা আর্মির তত্ত্বাবধানে আছে বর্তমানে। এখানে আমডাঙ্গা খাল প্রশস্তকরণ, তারপর টেকা নদী, ভদ্রা নদী, আপার ভদ্রা নদী, তারপর ভৈরব নদ খনন এবং মুক্তেশ্বরী নদের একটা অংশ খনন, এই নিয়ে আমাদের এই প্রজেক্টটা। আসলে এটা কতটুকু সফল বয়ে আনবে সেটা ভবিষ্যতে বলে দেবে। পাশাপাশি এখানে যেই সমস্যাটা মূলত ভৈরব নদ, কপোতাক্ষ নদ এবং চিত্রা নদ এবং পাশাপাশি টেকা নদীটা, তো এই নদীগুলার চারপাশে যেই পরিমাণে দখলদারিত্ব, এই যে 8 দিন হসপিটাল এর কারণে আমাদের মুক্তেশ্বরী নদটা আসলে এখন মৃতপ্রায়। তো এই দখলদারিত্ব নিরসনের জন্য সর্বোচ্চ রকমের আমরা চেষ্টা করব, কারণ 8 দিন হসপিটাল কর্তৃপক্ষ সহ এই 21টা দখলদারি প্রতিষ্ঠান যেভাবে নদীটাকে মেরে ফেলেছে, এটা আসলে আমাদের মতো তরুণদের ক্ষমতা আসা ছাড়া এটা কোনোভাবে এই নদীকে উচ্ছেদ করা, এই দখলদারিকে উচ্ছেদ করা সম্ভব না। কারণ তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় এই আধিপত্য এবং এই দখলদারিত্ব কায়েম করে রেখেছে। আপনি ভৈরবের পারে দেখেন না, ভৈরবের পারে অসংখ্য হসপিটাল গড়ে উঠেছে, কিন্তু এই হসপিটালগুলোর যে বর্জ্য, সেগুলো কোনো রকম ট্রিটমেন্ট নাই, ইফুলিয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই সেখানে। তো এই বর্জ্যগুলো সরাসরি নদীর পানিতে পড়ে নদীর পানিকে দূষণ করে ফেলছে। পাশাপাশি ব্রিজগুলা সংকুচিত 18 ফুট 22 ফুটের মাত্র ব্রিজ। তার মানে আমাদের এই জায়গার পরিকল্পনাবিদরা, এই জায়গার যারা প্রশাসনের লোকজন ধরে নিয়েছে যে নদীটা 18-20 ফিটই হবে, তাহলে তো 18-20 ফিট ব্রিজ হওয়ার কথা না। ব্রিজ বানাইতে হবে নদীর সমপরিমাণ জায়গা জুড়ে, প্রশস্ততা জুড়ে, তাহলে নদীতেও সংকুচিত হবে এবং বোটল নেক তৈরি হয়ে নদীটা আস্তে আস্তে প্রবাহ নষ্টে মারা যাবে। সেটাই হয়েছে। তো এখানে ব্রিজের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, পাশাপাশি অবৈধ দখলদারিত্ব গুলো এখানে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এবার আসি আমরা ভোটের কথাই। যশোর 3 আসন, এখান থেকে আপনি একমাত্র প্রার্থী যে একদম তরুণ এবং তরুণদের জন্য লড়াই করছেন। তো আপনার এই লড়াইটা কি শুধু ভোটের নাকি সমাজ বদলের? আসলে আমি একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এবং পাশাপাশি আমি নিজেকে একজন সমাজ বিপ্লবী মনে করি। তো সেই জায়গা থেকে আসলে নির্বাচনটা আমাদের প্রথম লক্ষ্য এরকম না। নির্বাচন আমাদের জন্য একটা অসম লড়াই, যে লড়াইয়ে আসলে আমরা টাকা এবং ম্যান পাওয়ার এই দুই জায়গাতেই পিছিয়ে। আমাদের যেটা আছে সেটা হলো আদর্শিক জায়গা থেকে আমি নির্বাচনে এসেছি এবং পাশাপাশি অন্যান্য দলগুলোর কথা যদি এই বুর্জোয়া রাজনৈতিক দল, এই বুর্জোয়া নির্বাচনী সিস্টেমে নির্বাচনটা এক ধরনের ইনভেস্টমেন্ট তাদের জন্য। কারণ বড় বড় দলগুলো এখানে কোটি টাকার উপরে খরচ করে, আচরণবিধির কোনো তোয়াক্কা করে না এবং নির্বাচনে এই যত ইনভেস্ট করে, ইনভেস্টমেন্টটা তারা নির্বাচন পরবর্তীকালীন যে পাস করার পরে তারা সেই ইনভেস্টমেন্টটাকে তুলে নেয়, টাকা লোপাট করে। গত 54 বছরে তো এটাই হয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে। তো আমরা এই লুটপাটের ভিতরেই যাব না, বরং এই নির্বাচনে জনগণের টাকায় আমরা ক্রাউড ফান্ডিং করে নির্বাচন করছি এবং খুব অল্প পরিমাণ টাকা, এখানে লাখ টাকারও কম খরচ হচ্ছে এখানে। তো আমরা প্রত্যেকটা মানুষের কাছে 1-to-1 যে কথা বলছি, তাদের সমস্যাগুলো শুনছি, এটা আসলে আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল সবার কাছে 6.5 লাখ মানুষের কাছে পৌঁছানো। তারপরেও আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আর আমি প্রথমে বললাম যে নির্বাচনটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে শোষিত শ্রেণীর মানুষের পক্ষে থাকা, তাদের জীবন মানের উন্নয়নের জন্য কাজ করা। তারা যে আমাদের এই জায়গার কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ এই শ্রমিক শ্রেণী যে এখানে অবহেলিত, তাদের মৌলিক অধিকারের জায়গাগুলো যে অনিশ্চিত, সেগুলো যে রাষ্ট্রের দেখার কথা, সেইটাকে তাদেরকে মনে করিয়ে দেওয়া, তাদেরকে শ্রেণীগতভাবে শক্তিশালী করে তোলা, একত্রিত করা। এই মজদুরদের একত্রিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের জায়গা থেকে আমরা কৃষকদের কাছে যাচ্ছি, শ্রমিকদের কাছে যাচ্ছি, তাদেরকে আবার সংগঠিত করার চেষ্টা করছি, কারণ তাদের মাধ্যমে এই সমাজের বিপ্লব সম্ভব। আমাদের দেশে যারা বিভিন্ন রাজনৈতিক দল চটকদার প্রতিশ্রুতি দিয়ে তারা সংসদে যাবে, যাওয়ার পরে
তারা হচ্ছে শ্রমিকদের ভুলে যায়, তারা কৃষকদের ভুলে যায়। কারণ সংসদ হয়ে গেছে কোটিপতিদের ক্লাব। এই এমন একটা সংসদীয় সিস্টেমটা এমন একটা সিস্টেমে পরিণত হয়েছে যে এখানে কোটিপতি ছাড়া এখানে নির্বাচনে অংশগ্রহণ কেউ প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না, অংশগ্রহণ করা তো অনেক পরের ব্যাপার। তো সেই জায়গা থেকে আসলে আমার নির্বাচনের একটা ভিন্ন ধরনের লড়াই। তো এই লড়াইয়ে সাধারণ জনগণের কাছে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এবং আমি এইভাবেই জনগণের কাছে সাথে কাজ করে যেতে চাই। সেটা আমি নির্বাচিত হই আর না হই, নির্বাচন পরবর্তীকালীন সময়েও আমি শোষিত মানুষের পক্ষে আওয়াজ তুলতে চাই। এটাই আমার রাজনৈতিক দর্শন।